আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি রিফাত আরা ইসলাম। শুরুতে জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। শরণার্থী গ্রহণে কানাডা, অস্ট্রেলিয়ার পেছনে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কমছে প্রবেশ এবং বদলে যাচ্ছে আমেরিকার ঐতিহাসিক নীতি। অভিবাসন আইন প্রয়োগে স্থানীয় পুলিশের ঝুঁকি কমাতে আইসের নতুন উদ্যোগ। কর্মকর্তারা পাবেন সর্বোচ্চ $5 লাখ বীমা সুবিধা। চাকরি আছে তবু শ্রম বাজারে নেই আমেরিকার তরুণ পুরুষেরা। কমছে কর্মসংস্থানে অংশগ্রহণ, এআই আতঙ্কে বাড়ছে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। এবং ভুয়া ক্লেইম সাজানো দুর্ঘটনা ও সাইবার প্রতারণা নিউ ইয়র্কে। ইন্স্যুরেন্স জালিয়াতির ফাঁদে বাড়ছে উদ্বেগ, সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শরণার্থী পুনর্বাসনে এক সময় বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পাল্টে গেছে সেই চিত্র। 2025 সালে শরণার্থী গ্রহণে কানাডা ও অস্ট্রেলিয়ার পেছনে চলে গেছে যুক্তরাষ্ট্র। চলতি অর্থ বছরেও কমেছে প্রবেশের সংখ্যা। তাহলে কি বদলে যাচ্ছে আমেরিকার ঐতিহাসিক শরণার্থী নীতি? কানাডা, অস্ট্রেলিয়ার তুলনায় কেন পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র? জানুন বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র শরণার্থীদের জন্য কি বন্ধ হয়ে যাচ্ছে আমেরিকার দরজা? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশটিতে শরণার্থী গ্রহণের সংখ্যা এমনভাবে কমেছে যা পৌঁছে যেতে পারে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে। নতুন বিশ্লেষণে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের শরণার্থী নীতিতে বড় ধরনের পরিবর্তনের চিত্র। পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণ অনুযায়ী 2026 অর্থ বছরের প্রথম 10 মাসে যুক্তরাষ্ট্রে গ্রহণ করা হয়েছে মাত্র 10,258 জন শরণার্থী। তবে 17 আগস্টের সংশোধনীতে দক্ষিণ আফ্রিকার সংখ্যাটি 10,255 জন বলে নিশ্চিত করা হয়েছে। এই হিসাব 31 জুলাই পর্যন্ত। 2 বছর আগের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে পরিবর্তনটি আরও স্পষ্ট। 2024 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে 1,34,000 জন শরণার্থী গ্রহণ করা হয়েছিল। 2025 অর্থ বছরে সেই সংখ্যা কমে দাঁড়ায় 38,102 জনে। আর চলতি অর্থ বছরে এখন পর্যন্ত সংখ্যা 10,000-এর ঘরে। শুধু গ্রহণের সংখ্যাই নয়, এবার নির্ধারণ করা হয়েছে নতুন সীমাও। ট্রাম্প প্রশাসন 2026 অর্থ বছরের সর্বোচ্চ 17,500 শরণার্থী গ্রহণের অনুমোদন দিয়েছে। পিউ বলছে অন্তত 2001 সালের পর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম শরণার্থী গ্রহণের সীমা। আরও চমকপ্রদ পরিবর্তন দেখা গেছে শরণার্থীদের উৎস দেশে। চলতি অর্থ বছরে যুক্তরাষ্ট্রে আসা শরণার্থীদের প্রায় সবাই দক্ষিণ আফ্রিকা থেকে। এর মধ্যে 10,255 জন দক্ষিণ আফ্রিকার নাগরিক। বিপরীতে আফগানিস্তান থেকে এসেছে মাত্র 3 জন। এদিকে 2025 সালে শরণার্থী পুনর্বাসনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র পিছিয়ে গেছে কানাডা ও অস্ট্রেলিয়ার। জাতিসংঘের তথ্য অনুযায়ী ওই বছর কানাডা প্রায় 39,000 এবং অস্ট্রেলিয়া প্রায় 19,000 শরণার্থী পুনর্বাসন করেছে। যুক্তরাষ্ট্রে একই সংখ্যা ছিল প্রায় 11,500। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কি আমেরিকার ঐতিহাসিক শরণার্থী নীতির চেহারাই বদলে যাচ্ছে? যুক্তরাষ্ট্রে অভিবাসন গ্রেপ্তার আরও জোরদার করতে এবার স্থানীয় পুলিশ কর্মকর্তাদের পাশে দাঁড়াচ্ছে আইস। গ্রেপ্তার করতে গিয়ে অসৎ আচরণের অভিযোগে মামলা হলে কর্মকর্তাদের আইনি ও আর্থিক ক্ষতি সামলাতে দেওয়া হতে পারে সর্বোচ্চ $5 লাখ বীমা। এমনকি বিমার খরচও আংশিক ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু এই উদ্যোগ কি পুলিশকে আরও নির্ভয়ে অভিবাসন অভিযান চালানোর সুযোগ দেবে, নাকি নাগরিক অধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়াবে? নিয়ামতুল্লাহ সিরাজির রিপোর্টে জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানে এবার স্থানীয় পুলিশ কর্মকর্তাদের জন্য নতুন সুরক্ষা পরিকল্পনা আনছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। অভিবাসন গ্রেপ্তার করতে গিয়ে কোনো কর্মকর্তা দায়িত্ব পালনকালে অসদাচরণের অভিযোগে মামলা বা আর্থিক ক্ষতির মুখে পড়লে সেই ঝুঁকি কমাতেই এই উদ্যোগ। আইসের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী ফেডারেল অভিবাসন আইন প্রয়োগে প্রশিক্ষিত আর ডেপুটাইজড স্থানীয় পুলিশ কর্মকর্তারা সর্বোচ্চ $5 লাখ প্রফেশনালি লায়াবিলিটি ইন্স্যুরেন্স নিতে পারবেন। পলিসির শর্ত অনুযায়ী এই বীমা আইনি খরচ, আদালতের রায় কিংবা সেটেলমেন্টের অর্থ পরিশোধে সহায়তা করতে পারে। বীমার খরচ হিসেবে প্রত্যেক কর্মকর্তাকে বছরে সর্বোচ্চ $250 পর্যন্ত ফেরত দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
তবে এই কর্মসূচি কবে চালু হবে সেই বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি আইস। পরিকল্পনাটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। অভিবাসন নীতির সমালোচক ক্যাটো ইনস্টিটিউটের ডেভিড বিয়ারের অভিযোগ, আমেরিকান নাগরিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলেও যেন স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে বড় ধরনের আর্থিক ঝুঁকিতে পড়তে না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ। আইস একই সঙ্গে স্থানীয় পুলিশ বিভাগের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে প্রশিক্ষণ, প্রচার এবং যোগাযোগ সহায়তার জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের কথাও ভাবছে। সেই প্রতিষ্ঠানে বীমা সরবরাহকারী, নির্বাচন এবং কর্মকর্তাদের অর্থ ফেরতের বিষয়টি পরিচালনা করতে পারে। ট্রাম্প প্রশাসনের দাবি, অভিবাসন অভিযান ও ব্যাপক ডিপোর্টেশন কর্মসূচির লক্ষ্য দেশের নিরাপত্তা জোরদার করা। তবে অধিকার কর্মীদের অভিযোগ, এসব অভিযান যথাযথ আইনি প্রক্রিয়া, মত প্রকাশের স্বাধীনতা এবং জাতিগত সংখ্যালঘুদের অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নিউ ইয়র্কের কুইন্সে আইসের তৎপরতা ঘিরে অভিবাসী পরিবারগুলোর মধ্যে যখন বাড়ছে আতঙ্ক, তখন তাদের পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবীরা। ইস্ট এলমহার্স্ট থেকে জ্যাকসন হাইটস, করোনা থেকে কলেজে পয়েন্টে ঘরে ঘরে গিয়ে দেওয়া হচ্ছে নো ইয়োর রাইটস লিফলেট। তবে শুধু আইস নয়, ভুয়া আইনজীবীর প্রতারণা নিয়েও সতর্ক করা হচ্ছে পরিবারগুলোকে। নিউ ইয়র্কে অভিবাসীদের জন্য কেন এত জরুরি হয়ে উঠেছে এই প্রচারণা, জানুন প্রতিবেদনে। নিউ ইয়র্কের রাস্তায় আইসের তৎপরতা নিয়ে যখন আতঙ্ক বাড়ছে, তখন অভিবাসীদের পাশে দাঁড়াতে একেবারে দরজায় দরজায় ছুটছেন স্বেচ্ছাসেবীরা। কুইন্সের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিশেষ নো ইয়োর রাইটস প্রচারাভিযান। ইস্ট এলমহার্স্টে এক ব্লক থেকে আরেক ব্লক বাড়ির দরজায় কড়া নাড়ছেন স্বেচ্ছাসেবীরা, হাতে তুলে দিচ্ছেন লিফলেট। সেখানে সহজ ভাষায় জানানো হচ্ছে আইস কর্মকর্তার মুখোমুখি হলে কিভাবে নিজের অধিকার রক্ষা করবেন। জ্যাকসন হাইটস, করোনা, কলেজ পয়েন্ট, এমনকি বুশ উইকেও দেখা যাচ্ছে একই উদ্যোগ। সংগঠনগুলোর দাবি, সাম্প্রতিক আইস তৎপরতায় অনেক অভিবাসী পরিবার ভয়ে ঘর থেকে বের হতেও দ্বিধা করছে। স্বেচ্ছাসেবীরা বলছেন, আতঙ্কের মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের অধিকার জানা। আইস এর সঙ্গে কথা বলার সময় নীরব থাকার অধিকার রয়েছে এবং নিজের অভিবাসন সংক্রান্ত তথ্য দেওয়ার আগে আইনজীবীর পরামর্শ নেওয়া যেতে পারে। এমন তথ্যই পৌঁছে দেওয়া হচ্ছে পরিবারগুলোর কাছে। তবে শুধু আইস নিয়েই নয়, নতুন আরেক বিপদের ব্যাপারেও বিতর্ক করা হচ্ছে। অভিবাসীদের দুর্বলতার সুযোগ নিয়ে ভুয়া আইনজীবী সেজে প্রতারণা করছে একটি চক্র, এমন অভিযোগ উঠেছে। হাজার হাজার ডলার দিয়ে আইনি সহায়তা নেওয়ার পর প্রতারিত হওয়ার আশঙ্কায় পরিবারগুলোকে সতর্ক থাকতে বলা হচ্ছে। এ অবস্থায় বিশ্বস্ত আইনি সেবাদাতার সঙ্গে অভিবাসী পরিবারগুলোর যোগাযোগ করিয়ে দিচ্ছে বিভিন্ন সংগঠন। নিউ ইয়র্ক রাজ্য এসব আইনি সহায়তায় $8.50 কোটি তহবিল দিয়েছে। স্বেচ্ছাসেবীদের বার্তা স্পষ্ট, ভয় নয়, আগে জানতে হবে অধিকার, কারণ জরুরি মুহূর্তে একটি সঠিক তথ্যই বদলে দিতে পারে পুরো পরিস্থিতি। আমেরিকায় তরুণ পুরুষদের একটি বড় অংশ ধীরে ধীরে শ্রম বাজার থেকে সরে যাচ্ছে। শুধু চাকরি না থাকাই নয়, অনেকেই এখন চাকরি খোঁজার চেষ্টাও করছেন না। ফলে কর্মসংস্থান নিয়ে তৈরি হচ্ছে নতুন উদ্বেগ। কিন্তু কেন কর্মজীবনের শুরুতেই চাকরি ছাড়ছে তরুণরা? কেনই বা কাজের বাজার থেকে দূরে সরে যাচ্ছে তারা? এই প্রশ্নের উত্তর থাকছে ফারজানা আফরোজের প্রতিবেদনে। চাকরি আছে কিন্তু চাকরি করতে চাইছে না, আমেরিকার জেনজি পুরুষদের নিয়ে কেন বাড়ছে এমন উদ্বেগ? যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার কমলেও শ্রমবাজার থেকে ধীরে ধীরে সরে যাচ্ছেন তরুণ পুরুষদের একটি অংশ। আর এর পেছনে শুধু চাকরির অভাব নয়, রয়েছে এআই আতঙ্ক, কম এন্ট্রি লেভেল সুযোগ, উচ্চ জীবনযাত্রার খরচ এবং ভবিষ্যৎ নিয়ে হতাশা। জুলাইয়ে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার নেমে এসেছে 4.1%, কিন্তু একই সময়ে এক বছরের তুলনায় শ্রমবাজারে সক্রিয় মানুষের সংখ্যা কমেছে 2,50,000-এরও বেশি। সবচেয়ে বড় ধাক্কা 16 থেকে 24 বছর বয়সী পুরুষদের। ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স এর তথ্য অনুযায়ী 2000 সালে এই বয়সী পুরুষদের প্রায় 69% শ্রমবাজারে অংশ নিতেন। এখন সেই হার নেমে এসেছে মাত্র 56.1%।
কিন্তু তারা পিছিয়ে যাচ্ছেন কেন? বিশেষজ্ঞদের মতে প্রথম কারণ কর্মজীবনের শুরুতেই ভালো চাকরির সুযোগ কমে যাওয়া। প্রযুক্তি, ফাইন্যান্স, ম্যানুফ্যাকচারিং ও খুচরা খাত বিভিন্ন জায়গায় এন্ট্রি লেভেল নিয়োগে চাপ তৈরি হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে এআই এর ভয়। 2023 সাল থেকে এআই কে কারণ হিসেবে উল্লেখ করে প্রায় 1,84,000-এর বেশি ছাঁটাইয়ের ঘোষণা এসেছে। ফলে অনেক তরুণের মনে প্রশ্ন, যে চাকরি আজ শুরু করব সেটাই যদি কাল এআই নিয়ে নেয়, তাহলে শুরু করব কেন? আরেকটি বড় কারণ হলো জীবনযাত্রার বাড়তি খরচ। বাড়ি কেনা, স্থায়ী ক্যারিয়ার এবং 6 অঙ্কের বেতনে পৌঁছানোর লক্ষ্য অনেক তরুণের কাছে ক্রমেই কঠিন মনে হচ্ছে। তবে নতুন পথও খুঁজছেন অনেকে। ইলেকট্রিশিয়ান সহ ট্রেড ও ব্লু কলার পেশায় জেন জি এর আগ্রহ বাড়ছে। কিন্তু সবচেয়ে বড় আশঙ্কা, কর্মজীবনের শুরুতেই যদি তারা দীর্ঘ সময় বাইরে থাকেন, তাহলে হারাতে পারেন দক্ষতা, অভিজ্ঞতা এবং ভবিষ্যতের বড় আয়ের সুযোগ। যুক্তরাষ্ট্রে বাড়ি কিনতে গিয়ে ক্রেতারা কি পুরো বাজারের তথ্যই পাচ্ছেন না? এমন প্রশ্নই উঠছে দেশটির বৃহৎ রিয়েল এস্টেট ব্রোকারেজ কম্পাসকে ঘিরে। অভিযোগ, প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে থাকা অনেক বাড়ি লিস্টিং এর শুরুতেই সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে না। ফলে জিলো বা স্ট্র্যাটেজির মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে খোঁজ করেও ক্রেতারা সব বাড়ির তথ্য পাচ্ছেন না। কম্পাসের প্রাইভেট এক্সক্লুসিভ ও কামিং সুন কৌশলে কোনো বাড়ি প্রথমে প্রতিষ্ঠানের নিজস্ব এজেন্টদের নেটওয়ার্কে রাখা হয়, পরে নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মে দেখানোর পর সেটি সবার জন্য উন্মুক্ত করা হয়। সমালোচকদের দাবি, এতে সাধারণ ক্রেতারা বড় ধরনের অসুবিধায় পড়ছেন এবং বাজারের স্বচ্ছতাও প্রশ্নের মুখে পড়ছে। নিউ ইয়র্কের ম্যানহাটনে কম্পাসের বাজার অংশীদারিত্ব প্রায় 80% বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সান ফ্রান্সিসকো সহ কয়েকটি বাজারেও প্রতিষ্ঠানটির দখল 60%-এর বেশি। এক বিক্রেতার অভিজ্ঞতায় প্রথমে প্রাইভেট এক্সক্লুসিভে থাকা বাড়ি পরে পাবলিক মার্কেটে দেওয়ার মাত্র 6 দিনের মধ্যে প্রত্যাশার চেয়ে $1,00,000 বেশি দামে বিক্রি হয়। এদিকে নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অ্যান্টি ট্রাস্ট বিভাগ কম্পাসের কার্যক্রম নিয়ে তদন্ত করছে। নিউ ইয়র্কে ইন্স্যুরেন্স প্রতারণার নানা কৌশল নিয়ে বাড়ছে উদ্বেগ। ভুয়া দুর্ঘটনা, মিথ্যা ক্লেইম থেকে শুরু করে হোম রিপেয়ার স্ক্যাম প্রতারণার শিকার হতে পারেন যে কেউ। এর প্রভাব পড়তে পারে সবার উপর, বাড়তে পারে বীমার প্রিমিয়াম ও দৈনন্দিন খরচ। কিন্তু এই প্রতারণার ফাঁদ থেকে বাঁচবেন কিভাবে? উত্তর থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্কে জীবনযাত্রার ব্যয় যখন প্রতিনিয়ত বাড়ছে, তখন নতুন করে উদ্বেগ তৈরি করছে ইন্স্যুরেন্স জালিয়াতি। বিশেষজ্ঞদের মতে এই প্রতারণার সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের উপরে, কারণ জালিয়াতির কারণে বাড়তে থাকে ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং বিভিন্ন পণ্য ও সেবার খরচ। নিউ ইয়র্ক অ্যালায়েন্স অ্যাগেনস্ট ইন্স্যুরেন্স ফ্রডের বিশেষজ্ঞ ফ্রাঙ্ক স্টক বলেন, ইন্স্যুরেন্স জালিয়াতি নানা ধরনের হতে পারে। এর মধ্যে রয়েছে সাজানো গাড়ি দুর্ঘটনা, ভুয়া ইন্স্যুরেন্স ক্লেম, বাড়ি মেরামতের প্রতারণা, এমনকি ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার সাইবার জালিয়াতিও। বিশেষজ্ঞরা বলছেন, অপরিচিত ফোন কল, সন্দেহজনক গাড়ি মেরামতের প্রস্তাব কিংবা দুর্ঘটনার বিনিময়ে অর্থ দেওয়ার প্রস্তাব পেলে সতর্ক হতে হবে। কোনো কোম্পানি বা পেশাজীবীর সঙ্গে কাজ করার আগে তার বৈধতা যাচাই করাও জরুরি। গাড়ি চালকদের জন্য ড্যাশ ক্যাম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। দুর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতির ছবি আর ভিডিও ধারণ, গাড়িতে থাকা ব্যক্তির সংখ্যা নোট করা এবং পুলিশকে খবর দেওয়াও গুরুত্বপূর্ণ। প্রযুক্তি যেমন প্রতারণার নতুন সুযোগ তৈরি করছে, তেমনি প্রতারণা ঠেকাতেও কাজে আসছে। ছবি, ভিডিও, রসিদ, ইমেইল ও টেক্সট মেসেজ সংরক্ষণ করলে ঘটনার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়। কেউ ইন্স্যুরেন্স জালিয়াতির শিকার হলে প্রথমে নিজের ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নিউ ইয়র্কবাসী সন্দেহজনক প্রতারণার তথ্য আইনশৃঙ্খলা বাহিনী, নিউ ইয়র্ক স্টেটের ফ্রড ব্যুরো কিংবা নিউ ইয়র্ক অ্যালায়েন্স অ্যাগেনস্ট ইন্স্যুরেন্স ফ্রডের কাছে জানাতে পারেন। অনলাইনে পরিচয়, অফলাইনে ডাকাতি। নিউ ইয়র্কের ব্রঙ্কসে ইনস্টাগ্রামে পরিচিত এক নারীর সঙ্গে দ্বিতীয়বার দেখা করতে গিয়ে ভয়ঙ্কর ফাঁদে পড়েন 21 বছর বয়সী এক তরুণ। অভিযোগ, ওই নারী 4 সশস্ত্র ব্যক্তিকে সঙ্গে নিয়ে তার ঘরে ঢুকে টাকা, গয়না ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় পরিচয় কিভাবে পরিণত হলো বন্দুকের মুখে ভয়ঙ্কর ডাকাতিতে, জানুন প্রতিবেদনে।
ইনস্টাগ্রামে পরিচয়, মাত্র 2 দিন পর দ্বিতীয়বার দেখা করার কথা, কিন্তু সেই দেখা যে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে উঠবে তা কল্পনাও করেননি নিউ ইয়র্কের ব্রুঙ্কসের 21 বছর বয়সী এক তরুণ। ভোর রাতে দরজা খুলতেই সামনে হাজির এক নারী, যার সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় হয়েছিল। কিন্তু তিনি একা নন, সঙ্গে ছিল 4 জন সশস্ত্র পুরুষ। অভিযোগ, মুখে স্কি মাস্ক এবং অন্যান্য মুখ ঢাকা সামগ্রী, হাতে বন্দুক নিয়ে তারা ঢুকে পড়ে তরুণের অ্যাপার্টমেন্টে। ঘটনাটি ব্রুঙ্কসের সাউন্ড ভিউ এলাকায়। ভুক্তভোগীর দাবি 4 জনের হাতে ছিল 3টি কালো এবং একটি বাদামি রঙের বন্দুক। ঘরে ঢুকেই তারা জানতে চায় ফোনের পাসওয়ার্ড কোথায়, টাকা কোথায়। তখন ওই তরুণের সঙ্গে বাড়িতে ছিলেন তার 24 বছর বয়সী ভাই। আতঙ্কে অসহায় হয়ে দুজনকে দেখতে হয় কিভাবে একের পর এক জিনিস তছনছ করছে সশস্ত্র দলটি। মাত্র 15 মিনিট ধরে চলে তাণ্ডব। লুট করে নিয়ে যায় নগদ টাকা, গয়না, জ্যাকেট, পোশাক সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। এরপর সিসিটিভিতে ধরা পড়ে পালানোর দৃশ্য। একের পর এক বাড়ি থেকে বের হয়ে দৌড়ে পালায় 4 সন্দেহভাজন। পুলিশ বলছে তারা ব্রুকনার বুলেভার্ডের দিকে পালিয়ে যায়। একজনের পরনে ছিল লাল শার্ট, একজন পুরো কালো পোশাকে, আর 2 জনের গায়ে ছিল ধূসর সোয়েট শার্ট। ভয়াবহ এই ঘটনার পর নিরাপত্তার কারণে মুখ প্রকাশ করছেন না ভুক্তভোগী। পুলিশ এখন ওই নারীসহ সন্দেহভাজনদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে। একটি সাধারণ সোশ্যাল মিডিয়া পরিচয় কিভাবে পরিণত হলো বন্দুকের মুখে ভয়ঙ্কর ডাকাতিতে, এই ঘটনাই এখন ব্রুঙ্কসে তৈরি করেছে নতুন আতঙ্ক। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে নতুন ইসলামিক সেন্টার নির্মাণ ঘিরে যখন আনন্দের পরিবেশ, তখনই ঘটেছে বিদ্বেষের ঘটনা। শার্লিতে নির্মাণাধীন মসজিদের ব্যানারে কুরুচিপূর্ণ লেখা স্প্রে করে যায় অজ্ঞাত ব্যক্তি। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় মুসলিম নেতা ও নির্বাচিত প্রতিনিধিরা। পুলিশ এখন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনকে শনাক্তের চেষ্টা করছে। ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একদিকে নতুন মসজিদ নির্মাণের আনন্দ, অন্যদিকে সেই মসজিদের ব্যানারেই বিদ্বেষের ছাপ। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে নির্মাণাধীন একটি ইসলামিক সেন্টারের ব্যানার বিকৃত করার ঘটনায় ছড়িয়ে পড়েছে ক্ষোভ। ঘটনার নিন্দায় একসঙ্গে দাঁড়িয়েছেন স্থানীয় নির্বাচিত প্রতিনিধি ও ইসলামিক নেতারা। ঘটনাটি ঘটেছে শার্লি এলাকায়। মেস্টিক শার্লি ইসলামিক সেন্টার নির্মাণের কাজ চলছে সেখানে। পরিকল্পনা অনুযায়ী প্রায় 30,000 বর্গফুটের এই স্থাপনা হবে লং আইল্যান্ডের অন্যতম বড় মসজিদ। শুধু নামাজের জায়গা নয়, পুরো কমিউনিটির জন্য একটি উন্মুক্ত কেন্দ্র হিসেবে এটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। থাকবে সামাজিক কার্যক্রমের পাশাপাশি একটি NBA সাইজের বাস্কেটবল কোর্টও। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সেখানে খেলাধুলা ও বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারবেন, এমনটাই বলছেন আয়োজকরা। কিন্তু আনন্দের এই আয়োজনেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। সম্প্রতি নির্মাণ স্থলের একটি ব্যানারে অজ্ঞাত ব্যক্তি কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক বার্তায় স্প্রে করে যায়। ইসলামিক নেতারা বলছেন ঘটনাটি তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। আশেপাশের নজরদারি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সন্দেহভাজনকে শনাক্ত করতে স্থানীয়দের তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গ্রেফতারে সহায়তা করলে নগদ পুরস্কারের ঘোষণাও রয়েছে। তবে এই ঘটনার জবাব বিভাজন দিয়ে দিতে চান না ইসলামিক নেতারা, বরং শরৎকালে আয়োজন করা হবে একাধিক ওপেন হাউস। উদ্দেশ্য প্রতিবেশীদের সঙ্গে পরিচয় বাড়ানো এবং ভুল ধারণা দূর করা। স্থানীয় কর্মকর্তাদের বার্তায় স্পষ্ট, ঘৃণা নয়, একে অপরকে জানুন। কারণ অজ্ঞতা থেকেই অনেক সময় জন্ম নেয় বিদ্বেষ, আর পরিচয় ও বোঝাপড়াই হতে পারে তার সবচেয়ে শক্তিশালী জবাব। ডেলিভারি দিতে বেরিয়ে আর বাড়ি ফিরলেন না ফ্লোরিডার এক অ্যামাজন চালক। ক্লার্ক রোড এলাকায় দীর্ঘ সময় স্থির থাকা অ্যামাজন ভ্যানের ভেতর অচেতন অবস্থায় পাওয়া যায় জাইলিন ভার্গাস গঞ্জালিস নামে ওই চালককে। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার, কিন্তু কিভাবে মৃত্যু হলো তা এখনো জানা যায়নি। এই রহস্য মৃত্যু ঘিরে চলছে তদন্ত। ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ডেলিভারি দিতে বেরিয়েছিলেন, কিন্তু আর বাড়ি ফেরা হলো না। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অ্যামাজনের ডেলিভারি ভ্যানের ভেতর অচেতন অবস্থায় পাওয়া গেল এক নারী চালককে। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার। এখন এই মৃত্যুকে ঘিরেই চলছে রহস্যের তদন্ত। নিহতের নাম জাইলিন ভার্গাস গঞ্জালেস। লেক কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে তিনি ছিলেন অ্যামাজনের ওই ডেলিভারি গাড়িটির চালক।
গত 10 আগস্ট সন্ধ্যা 7:22 ক্লার্ক রোড এলাকায় একটি অ্যামাজন ডেলিভারি ভ্যান দীর্ঘ সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকার খবর যায় পুলিশের কাছে। একজন স্থানীয় ব্যক্তি 911-এ ফোন করে জানান গাড়িটি অস্বাভাবিকভাবে অনেকক্ষণ ধরে স্থির রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্যানের ভেতরে গঞ্জালেসকে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত ঘটনাস্থলে আসে লেক কাউন্টি ফায়ার রেস্কিউ এবং জরুরি চিকিৎসা দল। তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু প্রশ্ন উঠছে, একজন ডেলিভারি চালক কিভাবে গাড়ির ভেতরে অচেতন হয়ে পড়লেন, আর কতক্ষণ তিনি সেখানে ছিলেন? এই মুহূর্তে এইসব প্রশ্নের কোনো নিশ্চিত উত্তর নেই। লেক কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে গঞ্জালেজের মৃত্যুর কারণ এখনো অজানা। ঘটনাটি সক্রিয় তদন্তের মধ্যে রয়েছে। তার মৃত্যু কোনো অসুস্থতা, দুর্ঘটনা বা অন্য কোনো কারণে হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনাটি অ্যামাজন ডেলিভারি কর্মীদের নিরাপত্তা নিয়েও নতুন প্রশ্ন তুলেছে। একটি ডেলিভারি ভ্যান দীর্ঘ সময় একই জায়গায় স্থির থাকার পর বিষয়টি কেন দ্রুত নজরে আসেনি? চালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছিল কিনা, এইসব বিষয় সামনে এসেছে। ফ্লোরিডার ক্লার্ক রোডের এই ঘটনায় এখন সবার প্রশ্ন, অ্যামাজন ভ্যানের ভিতরে ঠিক কি ঘটেছিল জ্যালিন ভার্গাস গঞ্জালেজের সঙ্গে? এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজের। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রিফাত আর ইসলাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।